ছোটকুকি, ছোটকুকি ঘরে আছিস? ছোটকুকি। হ্যাঁ খুড়িমা, কও। কি গো, তোমার মুখের অমন অবস্থা কেন? কি হয়েছে? আচ্ছা, ভূপাল এখন কেমন আছে রে? খুড়িমা, ভূপাল এখন কেমন আছে তা তো আমি জানি না। আসলে আমি গিয়েছিলাম ওর ঘরের দিকে, দেখলাম দৌড় বন্ধ, তাই আর ওকে ডাকিনি। আর তুমি তো খুব ভালো করেই জানো ভূপাল বেশিক্ষণ শুয়ে থাকতে পারে না। কিন্তু খুড়িমা, তোমার মুখের এমন অবস্থা দেখে তো ঠিক ঠেকছে না। কি হয়েছে কত? আপনি দায়িত্বে পাবেন কি করে? বুঝলে ছোট বউ, সেই চালটা আমাকেই চালতে হবে। বৌঠানের সামনে কায়দা করে ওই ভেজালের কথাটা প্রমাণ করতে হবে। তারপরে সে নিজেই দায়িত্ব ছেড়ে দেবে। আচ্ছা ছোটকুকি, হঠাৎ অমন করে দক্ষিণেশ্বরের ঘাটখানা ভেঙে পড়ে গেল, তা নিয়ে তোর মনে কোনো প্রশ্ন জাগছে না রে? যেখানে বড় জামাইয়ের মতো মানুষ কাজকর্মে তদারকি করছিল, সেখানে এমন একখানা ঘটনা ঘটলো কি করে বলতো? খুড়িমা, তুমি কি কইতে চাইছো আমাকে একটু স্পষ্ট করে কইবে? এই ঘাট পার সব কিছু ভেঙে গেছে, তার জন্য উনি দায়ী? একটু আগে আমি মায়ের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করে এলুম, কিন্তু এখানে তো দেখছি তুমি। সত্যি খুড়িমা, যে মানুষটা রাত দিন এক করে এত পরিশ্রম করে এত কাজ করলো, আজ তো দেখছি তার দিকে এত আঙুল উঠছে। ছি খুড়িমা, ছি। আমরা বাড়ির মানুষেরা যদি এভাবে ভাবি তাহলে তো বড়কুকি, ঠিক আছে, বেশ। তো তোমাদের যদি এত কিছুই মনে হয়, তাহলে তোমরা তোমাদের বড় জামাইয়ের বিরুদ্ধে খোঁজ খবর শুরু করোনি। আসলে কি বলো তো, তোমাদের সকলের চোখের মনি তো ওই সেজো জামাই। তা তোমার কি মনে হয়, আর যদি সেজ জামাই সব কিছু দায়িত্বে থাকতো, তাহলে এরকম কোনো দুর্ঘটনা ঘটতোই না? দোহাই তোমার বদ দিদি, দয়া করে আর কোনো গোল বাদিও নে। বড় জামাই দাদাকে কে সন্দেহ করছে, আর কেনই বা সন্দেহ করবে কও তো? খুড়িমা তো শুধু কইছিলেন খোঁজ খবর নেবার কথা। আর আমি যা কইছি তা স্পষ্ট করে কইছি রে বড়কুকি। তুই তো সব কথা শোনার আগেই অনেক কথা কয়ে দিলি, আমাকে চিৎকারও দিলি। শোন তবে, তোরা তো তুই ঘরের শত্রুকে নতুন করে আবার ঘরে এনে তুলেছিস। তোদের খুড়োমশাই ঘরের সম্মুখ দিয়ে যাবার সময় আমি শুনতে পেলুম, তিনি তার ছোটকিনিকে কইছেন যে এবার নাকি সব কাজের ভার, সব কাজের দায়িত্বই তেনার ওপর এসে পড়বে। সেজন্যই আমি কথাখানা কইতে এলুম। আমি জানতুম বড় গিন্নি এদিক পানে 10 রকম কথা বানিয়ে বানিয়ে কইবে আর আমাদের বিরুদ্ধে সকলের কান ভারী করবে। আসলে পুরো কথা না শুনেই যে বড় গিন্নি এটা করবে, এটা আমি ঠিক বুঝেছিলাম। আসলে বদনাম করাটাই তো যেন তেন প্রকারে বড় গিন্নির উদ্দেশ্য। পদ্ম দেখো, ছোট মুখে এখন বড় কথা কইছে, কিন্তু না কয়েও থাকতে পারছি না। হাজার হোক তোমাদের খুড়ো মশাই তো এ বংশের সন্তান, তেনার নামে যদি কেউ দুর্নাম করে, তাহলে কি তোমাদের উচিত নয় সেখানে আপত্তি করা? বলো, কোথায় তিনি চিন্তা করছেন যে দিদির পাশে এখন দাঁড়ানোর মতন কেউ নেই, কি করে কি হবে না হবে তা না, উল্টে দেখছি তেনার বদনামই হচ্ছে এখানে। কিন্তু খুড়োমশাই হঠাৎ করে কাজের ভার নেওয়ার কথা কেন কইলেন? কইলেন কারণ বড় জামাই তো ভূপালে নিয়ে কাজ করছিলেন, আর ভূপাল তো এখন অসুস্থ। তাছাড়া সেজো জামাইও তো ঘরে নেই, তাই তো তিনি এই কথা কইছিলেন। মিছে কথা একদম কইবেন না ছোটকিনি। যে সুরে তিনি কথাখানা কইছিলেন, তাতে কিন্তু তেনার নোখ নালসা সব জোরে জোরে পড়ছিল। আর তেনাকে কিন্তু আমি খুব ভালো করে চিনি। হ্যাঁ, সে তো তুমি চিনবেই বড় গিন্নি। তুমি তেনার বিয়ে করা স্ত্রী, অগ্নিসাক্ষী করে মন্তর পড়ে যাকে বিয়ে করেছিলে, তাকে যতই ত্যাগ দাও না কেন, সে তো তোমার স্বামী।
তোমার সোহাগ সিঁদুর নাও, মাতা সিঁদুর তো বটে। তা পারলে বড় গিন্নি অমন দেবতার মতন স্বামীর সম্পর্কে কুকথা কইতে পারলে? বলো বলো, পারলে? চটকুকে, আমি এখন এই ঘর থেকে চললুম। তুই সময় করে তোর মাকে কথাখানা জানিয়ে রাখিস, তারপর তোদের মা যা তীর করবেন তাই হবে। আমি নিজে থেকে এটা নিয়ে কোনো কথা করতে যাবো না। মাঝখান থেকে আমার মনে খুব সব বেরিয়ে পড়বে। তবে হ্যাঁ, একটা কথা আমি আবারও বলবো, তোদের খুড়ো মশাইকে এ বাড়িতে নিয়ে এসে তোদের মা কিন্তু একদম ঠিক কাজ করেনি। পদ্ম, পদ্ম দেখলে তোমার খুড়োমশাই সম্পর্কে কেমন মিচে মিচে কথা বলে কি অশান্তিটাই না বাঁধাচ্ছে বড় গিন্নি। আমার বাচ্চা এসব আর ভালো লাগে না, একদম ভালো লাগে না। নেয়া তো আমাদের দুঃসময়, তাই এত কথা শুনছি। কিন্তু একটা কথা মনে রেখো পদ্ম, মাতার উপর ঠাউর আছেন, তিনি ঠিক এর বিচার করবেন, বিচার করবেনই। দেখ চটকুকি, খুড়িমা কিন্তু বারবার খুড়োমশাইয়ের সম্পর্কে এসব কথা কয়ে একদম ঠিক কাজ করছে না। এতে মায়ের মনখানা আরো বিষিয়ে যাচ্ছে। আরে বাপু, আজ আর হোক, খুড়োমশাই তো এই বংশেরই একজন। আজ যদি সে বিপদে পড়ে বাড়িতে এসে আশ্রিত হয়ে থাকে, তাতে ভুলটা কি আছে? আমি জানি না কেন কেউ বিশ্বাস করতে চাইছে না যে এই ঘটনার পেছনে একটা দৈব যোগ আছে। হয়তো হয়তো টাওর এভাবে আমাদের ইঙ্গিত দিচ্ছে, হয়তো শেষবারের মতো সাবধান করতে চাইছেন। চটকুকি শোন, চটকুকি আমার দিদি, আমাকে এখন একবার গোপালের ঘরে যেতে হবে, দেখতে হবে ওর শরীর এখন কেমন আছে, ওর জ্বর নামলো কিনে। তাছাড়া পেছনে সারা রাত জেগে ওর সেবা শুশ্রূষা করেছে, ওকে গিয়ে কইও একটু বিশ্রাম নেয় যেন। সত্যি চটকুকি, সারাটা কোন তুই তো শুধু বউ বউ করেই মরলি। আরে বাপু, তোর বউ যদি এত কাতর হয়, তাহলে ভবিষ্যতে সে সংসার সামলাবে কি করে? তুই তো সারা জন্ম তার সাথে থাকবি না। এমন করে কথা কইছিস যেন তো নতুন বউ ননির পুতুল, একটুতেই গলে যাবে। আরে বাপু, বউদের এত বেশাম নিলে চলে না এই কথাগুলো। আচ্ছা চল, আমি গিয়ে বোঝাচ্ছি, চল। যাক, দরজা খোলা দেখছি, তার মানে নিশ্চয়ই ভূপাল উঠেছে। ভেতরে গিয়ে দেখি ভূপালের জ্বর নেমেছে কিনে। ভূপাল, ভূপাল কেমন গো, হে কি অপূর্ব দৃশ্য রে চটকুকি। এদিকে এদিকে আয়। কি কইছিলি তুই? এই বউ নাকি সারা রাত জেগে তার স্বামী সেবা করছে, ক্লান্ত হয়ে পড়েছে। এই বউ তো ঘুমিয়েই কাটা। এই বউ, পেছন্ন ভূপাল কোথায়? তিনি তিনি তো এখানে। কি হলো বউ? ভূপালের তো বিছানা ছেড়ে নামারই কথা নয়। কোথায় গেছে, কখন বেরিয়েছে? এই ছেলে দেখছি নিচে আরেকখানা বিপদ না বাঁধিয়ে ছাড়বে না। পেছন্ন, তোকে আমি কইছিলাম রে ওকে চোখে চোখে রাখতে।
ও যে শুয়ে থাকার মানুষ নয়। দাঁড়া, আমি গিয়ে দেখি। গোপাল, গোপাল, যদু, দারিকা, কোথায় তোরা? এই যে বউ, তুমি এখন চুপ করে আছো কেন? অসুস্থ স্বামীকে পাশে রেখে তুমি ঘুমিয়ে পড়লে বাঁচা? একটা বার তুমি সুযোগ পেয়েছিলে তোমার স্বামী সেবা করার, সেটা ঠিক করে করতে পারলে না? এরকম ননির অঙ্গলেতে সংসারে তুমি থাকতেই পারবে না। ঘুমিয়ে পড়েছে, গায়ে চাদর মুড়ি দিয়ে এই বউ ঘুমিয়ে পড়েছে। তাও যদি বুঝতুম যে হ্যাঁ কোনোভাবে হয়তো সকালবেলায় চোখ টোক নেগে গেছে তাই। আচ্ছা বউ, এরকম চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকার জন্য কি তোমার স্বামীর ভার তোমার উপরে দেওয়া হয়েছিল? শোনো, আমার ব্যাটার বউ যদি এরকম কান্ডি করতো না, আমি তার চুলের মুঠে ধরে না নিয়ে দিতুম। সারা দেওয়া হচ্ছে পটের বিবি, সবাই জানো। মা মা পেছনে জেগেই ছিল, হয়তো পরের দিকে একটু। আর আপনি তো জানেন মা, গোপালটার উপর কোনো সেবা যত্ন নিতে চায়নি, তাও তো বহু জোর করে জলপট্টি দিয়েছে, আমি নিজের চোখে দেখেছি। ও, তা তোমাকে এসব দেখার কাজটা কে করতে বলেছিল বড় বৌমা? এখন তো মনে হচ্ছে এই সংসারে শাশুড়িদের প্রয়োজনই নেই, তোমরাই সবাই এক একটা করে গিন্নি হয়ে গেছো। বড়দিদি, বড়দিদি কোথাও নেই, আমি ভেতর ঘরে ওদের বাড়িতে দেখলাম, কোথাও নেই। আমি পেছন আমি তোকে খুঁজছিলাম না, একটু সজাগ থাকতে। তুই তো খুব ভালো করে নিজের সবাইকে চিনিস, তুই জানিস তো কারোর কথা শুনতে চায় না। হ্যাঁ, এরকম নরম করেই তুই তোর বউকে বোঝা, তাতে তোর বউ শিখতে পাবে। যত সব ভালো মানুষ। মা, সব দোষ আমার। মাসিমণি একেবারে ঠিক কথা কয়েছে, আমি কোনো কমবেন নই, কোনো কাজ আমার দ্বারা ঠিক মতো হয় না, কিচ্ছুটি না। পেছন্ন তুই এভাবে কাঁদছিস কেন? বড়দিদি বুঝি অনেক বকাবকি করেছে? দেখ মা, বড়দিদির কথা মনে নিতে নেই, ওভাবে মন খারাপ করিস নে। গোপাল আসুক, আমি ওকে দেখছি, কেমন? এখন এখন কাঁদিস নে, চোখের জল পেলিস না এভাবে মা। তাকে যে অকল্যাণ নয় মা, অকল্যাণ নয়। দেখো ঠিকাদার, আমি এখনো তোমাকে বলছি, তুমি আমাকে সত্যি কথা বলো। মাল মশলায় যদি ভেজাল মেশানো নাই থাকে, তাহলে ঘাট পার ওভাবে ভেঙে গেল কেন? আচ্ছা ঠিকাদার, তোমাকে তো যথেষ্ট পরিমাণ ভালো মাল মশলা দেওয়া হয়েছিল, তাহলে? আগে আমি তো বারবার বলেছি বাবু, মালপত্র সব বড়বাবু কিনেছেন, আমি ছিলাম মাত্র, আমি কি করে জানবো সেখানে ভেজাল ছিল কিনা? কি গোপাল বাবু, আপনি এই শরীর নিয়ে উঠে এলেন? আপনার তো বিশ্রাম নেওয়ার কথা। আপনি মল্লিক মশাই, আমার কথা ছাড়ুন, আমি সুস্থই আছি। আমি এইমাত্র গিয়ে দেখে এলুম, আমাদের আড়তেই তো সব মাল মশলা জড়ো করে রাখা আছে। সে কি কথা, আপনি এই শরীর নিয়ে আড়তে গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিল। দেখুন মল্লিক মশাই, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কোনো সাহেব ইঞ্জিনিয়ারকে দিয়ে ওই মাল মশলা সব পরীক্ষা করাতে হবে। আর ঠিকাদার মশাই, মেশোবাবু তো শুধু মাল মশলা কিনেছিলেন, কিন্তু সেসব তো ছিল আপনাদেরই হেফাজতে। মাল মশলা কেনার পর কেউ তাতে ভেজাল মেশালো কিনা সে কথা কে বলতে পারবে বলুন তো? কথা দয়া করে আপনি এভাবে উত্তেজিত হবেন না। আপনি দয়া করে ভিতরে গিয়ে বিশ্রাম নিন। রানীমা তো আসছেন, আমি না হয় ওনার সঙ্গে এই ব্যাপারে। মল্লিক মশাই, আমি তো বলছি আমি সুস্থ আছি। দেখুন আপনি এক কাজ করুন, যত শীঘ্র সম্ভব কোনো সাহেব ইঞ্জিনিয়ারকে। কি হলো গোপাল, তুমি এখানে কি করছো? ওইদিকে তো তোমার মা তোমাকে অন্দরে না দেখতে পেয়ে একেবারে পাগল পাগল করছে। এমন শরীরে তুমি বেরিয়েছো কেন? এবার তো সত্যিই দেখছি তোমার ঘরের সম্মুখে একখানা পাহারাদারের বন্দোবস্ত করতে হবে। এমন ভাবে পালিয়ে পালিয়ে বেড়ালে তো খুব মুশকিল। কিন্তু দিদমা, আমি তো সম্পূর্ণ সুস্থই আছি, আমি কেন শুধু শুধু শুয়ে থাকবো বলো তো? গোপাল, আমি যা কইছি তা করো, অন্দরে যাও। কি হলো কি? যাও। মল্লিক মশাই, এমন করে তক্কাতক্কি করে কিন্তু কোনো সুরাহা হবে না। ওনারা কইবেন ওনাদের মালে কোনো বেজাল ছিল না,
আমরা কই বইমালে বেজাল ছিল। তার থেকে বরং আপনি একবার সাহেব মানে মধুদাদের কথা কয়েছিল, তাদের সাথে আপনি বরং একবার যোগাযোগ করে দেখুন। বিশ্বাস করুন রানীমা, আমার কোনো দোষ নেই, আমি কিচ্ছুটি করিনি। আমি আপনাকে ঠকাইনি রানীমা। না না, আমি আপনাকে অবিশ্বাস করছি না, আবার বিশ্বাসও করতে পারছি না। তাই আমি বলি কি মল্লিক মশাই, আগে কোম্পানির লোকজন এসে ওই ভাঙা জায়গা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখুন, তারপর না হয় ঠিক করা যাবে এই কাজকে করবে। মন্দিরের ঘাট পার আবার বাঁধানো হবে, আর তা মায়ের ইচ্ছেতেই হবে। তা আমি খুব ভালো করে জানি মন্দির তৈরি হবেই। আমার আর কোনো ভয় নেই, শুধু এই মন্দির তৈরি হবে না, ওই মন্দিরের অনেক নাম ডাক হবে। দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসবে নিজেদের প্রার্থনা জানাতে, তাই তো এত বাধা বিপত্তি আসছে। তবে আমি জানি না, আমি সত্যি জানি না কোন মহাপুরুষ আসবেন আমার মন্দিরে। কিন্তু কেউ একজন নিশ্চয়ই আসবেন, যিনি সব কিছু নতুন ভাবে চিন্তা করতে শেখাবেন, সকলের মনের অন্ধকার দূর করবেন। তিনার অপেক্ষাতেই যে আমি বসে আছি। সে যে সব ধর্ম একত্রিত করতে এসেছে তোর দ্বারে, শুরু হচ্ছে নতুন যুগ। যেন পদধ্বনি শুনতে গো পাই, দিকে দিকে রোমাঞ্চ লেগেছে যে তাই, কেউ যেন আসছে অপার আলো, ঘুচে যাবে ভেদাভেদ সাদা কালো। আয় আয় গদাই আয়, এই দেখ, এই হলো গিয়ে আমার টোল। আমি এখানে ছাত্রদের পড়াই, বুঝলি? আজ ছাত্ররা আসবে যজ্ঞের নিয়ম কানুন শিখতে। আর এই যে পুঁথিগুলো দেখছিস, এই পুঁথিগুলো হলো যজুর্বেদ। এই গদাই, তোকে যে আমি এত কথা বলছি, তুই তো কোনো কথাই কানে তুলছিস না। কি 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 শুনবো দাদা? কি শুনবো মানে? এতক্ষণ ধরে যে এত কথা বললাম, বলছি যে আজ ছাত্ররা আসবে বিশেষ পাঠ নিতে, যজ্ঞের নিয়ম কানুন শিখতে। আমি চাই তুইও তাদের সাথে বসে যজ্ঞের নিয়ম কানুন শেখ। আমি? হ্যাঁ রে, দেখ, ব্রাহ্মণের ছেলে, পুজো পাঠ না জানলে হবে? চাল কলার সংস্থানটা তো নিজেকেই করতে হবে। রামেশ্বর বলছিল তুই নাকি সারাদিন শিব সেজে গান গেয়ে বেড়াস। গদাই, আমাদের অবস্থা তো ভালো নয়, কটাকাই বা রোজগার বল আমার। তাই বলছিলাম যে তুইও তো বড় হয়েছিস, তুই যদি এখন একটু দাদার সঙ্গে হাত মেলাস, দাদাকে সাহায্য করিস, তাহলে বড় সুবিধে হতো। ওই দেখো, আমি আবার কখন বললুম যে আমি সাহায্য করব নি? তা সাহায্যটা কি করে করবি বল? হ্যাঁ বল, সাহায্য কি করে করবি? হ্যাঁ, এই জন্যই তো বলছি গদাই, ছাত্রদের সঙ্গে টোলে পড়তে বস, সবকিছু জান, শেখ। দেখ গদাই, পূজা অর্চনা যাগযজ্ঞ করার একটা শাস্ত্রীয় নিয়ম বিধান আছে। এগুলো না শিখলে যজমান কেন ডাকবে পুজো করতে? আর
আর যজমান যদি পুজো করতে না ডাকে দক্ষিণা লাভও হবে না। আর দক্ষিণা লাভ না হলে সংসারটা কি করে চলবে গদাই? বুঝেছি বুঝেছি গো দাদা, বুঝেছি। তুমি আমাকে অর্থকারী বিদ্যে শেখার কথা বলছো তো? ও আমার দ্বারা হবে নি। খুব হবে গদাই, সব সময় খ্যাপামি করলে হয় না। খুব হবে, তুই বেশ পারবি শিখতে। আয় বস বস বস। দাদা গো, চল বস বস বলছি।